আগের ভিডিওটাতে আমি কন্টিনিউ করতে পারিনি, হঠাৎ করে পজ হয়ে গেল কারণ আমার মোবাইলের স্টোরেজ স্পেসটা একটু ফুল হয়ে গেছিলো। যাই হোক, আমি তোমাদেরকে এবার কার্য আর তাপের হচ্ছে যে সম্পর্ক বিজ্ঞানী জুল দিয়েছিলেন সেটাই হচ্ছে এই ভিডিওতে কন্টিনিউ করছি। তো দেখো, বলেছে বিজ্ঞানী জুল, তাহলে কি বললাম আমি কথাটা, যে প্রমাণ করেছিলেন এই যে ঘটনাগুলো এক্ষুনি উদাহরণে তো আমরা দেখলামই, এবং তিনি প্রমাণও করেছিলেন যে এই যে যান্ত্রিক শক্তি একে আমরা সম্পূর্ণভাবে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারি, আবার উল্টোভাবে তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতেও রূপান্তরিত করতে পারি। এবার বলেছে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যদি তাহলে কার্য করি সমান পরিমাণে তাপ উৎপন্ন হবে। কারণ দেখো, কার্য আর যান্ত্রিক শক্তি, ঠিক আছে, এখানে একটু লেখাটা, কার্য আর যান্ত্রিক শক্তি এরা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আবার যান্ত্রিক শক্তির সঙ্গে কি তাপ শক্তির একটা রিভার্সেবল হচ্ছে সম্পর্ক আছে, মানে এই দুটো শক্তির মধ্যে রূপান্তর খুব সহজেই হয়, একটা আরেকটাতে রূপান্তরিত হয়। তাহলে কার্য আবার যান্ত্রিক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত, সমানুপাতিকই বলি, কারণ যে পরিমাণ কার্য হবে ঠিক সমপরিমাণ যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে, সেটা স্থিতিশক্তি হোক আর গতিশক্তি হোক। আবার বলছি কি, যে পরিমাণ যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে তাকে সম্পূর্ণরূপে তাপশক্তিতে রূপান্তরিত করা যায়, আবার যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হলো তাকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে আমরা এটা থেকে বলতেই পারি যে কার্য আর তাপ শক্তি হচ্ছে কি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং কিভাবে না সমানুপাতিক সম্পর্কযুক্ত। তো এটাই হচ্ছে বিজ্ঞানী জুলের মেন যে সূত্র, সেখানে এটাই হচ্ছে তোমাদের বলা হয়েছে যে যে পরিমাণ আমরা কার্য করব তার ঠিক সমপরিমাণ তাপ উৎপন্ন হবে। কার্যকে আমরা ওয়ার্ক বা ডাব্লিউ দিয়ে চিহ্নিত করি, আর তাপকে হচ্ছে হিট বা এইচ দিয়ে চিহ্নিত করি। তাহলে ডাব্লিউ আর এইচ হচ্ছে পরস্পরের সঙ্গে প্রপোর্শনালি হচ্ছে সম্পর্কযুক্ত, বা ডাব্লিউ ভ্যারিজেজ এইচ। তো এটাই এবার নেক্সট হচ্ছে তোমাদের পেজে এখানে দেখো এক্সপ্লেন করা আছে। কি বলেছে, তাপগতিবিদ্যার হচ্ছে তোমার প্রথম সূত্র বা জুলের সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অফ জুলস ল। কি বলেছে না, যখন হচ্ছে কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয় অথবা তাপকে কার্যে পরিণত করা যায়, তখন কি হবে না সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হবে। কিছুই না, বলেছে কি দুভাবে ঘুরিয়ে বলেছে। একবার বলেছে যদি আমি কিছু পরিমাণ হচ্ছে যান্ত্রিক কার্য করি তার সম্পূর্ণ রূপান্তরের ফলে যদি তাপ উৎপন্ন হয়, অথবা ওই তাপকে যদি আমরা কার্যে পরিণত করি, তখন কি হবে এই সম্পাদিত কার্য আর উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। এবার একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আনার জন্য এইভাবে বলেছে, যদি ডাব্লিউ পরিমাণ যান্ত্রিক কার্যে সম্পূর্ণ রূপান্তরের ফলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে আমরা বলতে পারি কি ডাব্লিউ আর এইচ পরস্পরের সঙ্গে প্রপোর্শনাল, ডাব্লিউ ভ্যারিজেজ এইচ। অতএব ডাব্লিউ সমান জেইচ। তোমরা তো জানো যখনই সমানুপাতিক চিহ্ন তুলে আমরা সমান চিহ্ন আনি তখনই কি হয় না একটা করে হচ্ছে আমাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি হচ্ছে আনতে হয়। তো এক্ষেত্রে আমি হচ্ছে এই সমানুপাতিক চিহ্ন তুলে যখন সমান চিহ্ন আনবো তখন হচ্ছে ধ্রুবক রাশি হচ্ছে জে আনবো। জে কেন না বিজ্ঞানী জুলের নামানুসারেই হচ্ছে ক্যাপিটাল জে আনা হয়েছে। এখানে জে একটা ধ্রুবক, একে আমরা বলবো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুল তুল্যাঙ্ক। বিজ্ঞানী জুলের নাম অনুসারে এটা বলা হয় যে যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এবার দেখো, যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর হচ্ছে আমরা সংজ্ঞা বের করব। কিভাবে করব বলেছে, এইচ যদি 1 হয় তখন হচ্ছে ডাব্লিউ সমান জে হবে। এইচ 1 বলতে তাপ হচ্ছে 1। তো কি বলেছে না যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকেই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা আমরা জে বলবো। মানে এই কন্ডিশনেই হচ্ছে যেটা 1 হবে যখন একক পরিমাণ তাপ উৎপন্ন হবে। এইচ মানে কি হিট, তাপ। তো একক পরিমাণ তাপ উৎপন্ন হবে যে পরিমাণ হচ্ছে কার্য করলে, সেটাই বলেছে যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হবে তখনই কি হবে ডাব্লিউ সমান জে, তাকেই হচ্ছে তাপের আমরা যান্ত্রিক তুল্যাঙ্ক বলবো। এবার হচ্ছে একক কাকে বলে হয়ে গেছে। এবার সিজিএস আর এসআইতে হচ্ছে একক আমরা নির্ণয় করব। তো সিজিএস পদ্ধতিতে তো আমরা জানি কার্যর একক কি হয় আর্ক, আর হিট বা তাপকে হচ্ছে সিজিএসে হচ্ছে ক্যালোরি এককে প্রকাশিত হচ্ছে করা হয়। তো ডাব্লিউকে হচ্ছে আর্ক আর এইচকে হচ্ছে ক্যালোরি। তো সেই হিসেবে কি হচ্ছে জে সমান 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। এটা কিন্তু জের মান। দেখো ডাব্লিউ সমান যদি এই যে ডাব্লিউ সমান যদি হচ্ছে জে এইচ হয়, আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, ডাব্লিউ সমান যদি জে এইচ হয়
তাহলে জে সমান কি হবে W/H। তাহলে সিজিএসএ হচ্ছে কার্যের একক আর্ক আর তাপের একক ক্যালোরি, তাহলে জে হচ্ছে একক কি আর্ক পার ক্যালোরি, ঠিক আছে, আর্ক পার ক্যালোরিটা একক। আর জের মান বলেছে কত না 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। আচ্ছা, এর অর্থ কি, জের মান হচ্ছে 4.2 × 10⁻⁷ আর্ক। এর অর্থ কি হবে না, এখানে বলেছিল কি যে পরিমাণ যান্ত্রিক কার্যে সম্পূর্ণ রূপান্তরে, তাহলে আমরা বলতে পারি 4.2 × 10⁻⁷ আর্ক পরিমাণ কার্যের সম্পূর্ণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে যদি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে একক পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এবং তাকেই আমরা কি বলবো, এই যে 4.2 × 10⁻⁷ আর্ক পরিমাণ যান্ত্রিক কার্যে সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো যে সমান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এসআই পদ্ধতিতে কিন্তু যেহেতু কার্য আর তাপ দুজনেরই একক জুল, তাই কিন্তু জুল জুল কেটে গিয়ে জের আর কোনো একক থাকবে না, কারণ এসআই পদ্ধতিতে দেখো, আচ্ছা এখানে লিখছি আমি, এসআই জে সমান কি W/H। এসআই পদ্ধতিতে আমরা কি জানি, কার্যের একক হচ্ছে জুল আর তাপের এককও কি হয় জুল, সিজিএসএ ক্যালোরি কিন্তু এসআইতে জুল, তাহলে জুল জুল কেটে গেলে কি হবে, জে সমান কিছুই না 1 হবে, মানে জের কোনো হচ্ছে একক নেই। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের কিছু হচ্ছে অঙ্ক আছে, ঠিক আছে। দেখো অঙ্কটা আমি একটু বলে দিই, মানে এই W সমান JH এই হচ্ছে সূত্রকে কাজে লাগিয়েই হচ্ছে এখানে কিন্তু অঙ্কগুলো হচ্ছে বলে দেওয়া আছে। তো দেখো তোমরা তাহলে এখানে জুলের সূত্রটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, বা জুলের সূত্র হচ্ছে কাকে বলে, বা জুলের সূত্রটি লেখো যদি বলে, তখন কিন্তু তোমরা এইভাবে কিন্তু সূত্রটা লিখে এই গাণিতিক রূপ বা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন সেটুকু কিন্তু তোমাদেরকে হচ্ছে লিখতে হবে, ঠিক আছে, ফুল মার্কস পাওয়ার জন্য। আর তারপরে তো জে এর হচ্ছে মান দেওয়া আছে, জে এর মান 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি যদি হচ্ছে সিজিএস হয়, ঠিক আছে, আর্ক পার ক্যালোরি হতে পারে, বা জে সমান 4.2 জুল পার ক্যালোরিও হতে পারে। তো এখানে হচ্ছে আচ্ছা এই গেল। এবার দেখো এখানে হচ্ছে অঙ্ক দেওয়া আছে, W সমান JH এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে অঙ্ক দেওয়া আছে। প্রথম অঙ্কটা দেখো বলেছে 20 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ হচ্ছে কার্য করতে হবে। তো হিট H এর মান বলে দিয়েছে 20, কি পরিমাণ কার্য বলতে W এর মান বের করতে হবে, J এর মান কিছু বলা নেই, তো এখানে দেখো কিছু বলা নেই থাকলে J এর মান আমরা 4.2 জুল পার ক্যালোরি এটা হচ্ছে ধরে নেব, ঠিক আছে। তো এখানে J এর মান কিছু বলা নেই, যেহেতু 4.2 জুল পার ক্যালোরি আমরা ধরে নিয়েছি। কৃতকার্যের পরিমাণ W সমান JH, তাহলে W সমান J এর মান 4.2 ইন্টু এখানে হচ্ছে H এর মান কত 20, তো এই হচ্ছে কি হবে হচ্ছে জুল হবে, কারণ এখানে তো হচ্ছে তোমার যেহেতু জুল এককে দেওয়া আছে তাই কার্যকেও আমরা হচ্ছে জুল এককে বের করব। তাহলে হচ্ছে কত হচ্ছে না 84 জুল, সুতরাং প্রয়োজনীয় কার্যের পরিমাণ কত 84 জুল। নেক্সট অঙ্কটা বলেছে দেখো 63 জুল কার্য সম্পাদিত করলে কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। এখানে H এর মান বের করতে বলেছে, একই ব্যাপার W এর মান দেওয়া আছে, যে কিছু নেই বলতে 4.2 জুল পার ক্যালোরি, তাহলে W সমান JH যদি হয় H সমান তাহলে কত W/J, তাহলে W এর মান হচ্ছে 63 বসিয়ে দিয়েছে আর J এর মান হচ্ছে 4.2 দিয়ে, এবার যা হয় আনসার যা হবে তাই, কত বেরিয়েছে না 15 ক্যালোরি। মানে ওই সূত্রটাকে জাস্ট মাথায় রেখেই এখানে অঙ্কগুলো দেওয়া আছে, বিশাল কিছু জটিল কুটিল অঙ্ক দেওয়া নেই। নেক্সট অঙ্কটায় কি আছে, 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে। এখানে হচ্ছে কার্য বলতে ডাব্লিউটা আমাদেরকে এখানে বের করতে হবে। কি কি জিনিস দেওয়া আছে আগে দেখে নিই। এখানে প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে ঠিক কতটা পরিমাণ তাপ সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই, মানে H এর মান কিন্তু এখানে ডাইরেক্ট দেওয়া নেই। তো আমাদেরকে এবার তাহলে কী করতে হবে, বের করতে হবে। তো কিভাবে আমরা করব, আচ্ছা H সমান হচ্ছে MST,
এইচ সমান এম এস টি। এটা তোমরা পড়েছো কিনা আমার মনে পড়ছে না, যাই হোক। তো এই হচ্ছে এটা কি হয়, এই যে আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা পড়তে গিয়ে জিনিসটা পড়েছিলাম যে কোনো একটা বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে ন্যূনতম যে তাপ আমরা সরবরাহ করি তাকেই বলে আপেক্ষিক তাপ। তো এই যে ন্যূনতম তাপ এইচ, ঠিক আছে, তো এই হচ্ছে এটাই কিন্তু এমএসটি, মানে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু কতটা আমি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করছি, সেইটাই হচ্ছে কিউ এর পরিমাণ। কিউ, ক্যাপিটাল কিউ দিয়েও অনেক সময় প্রকাশ করা হয়, বা এইচ প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে এইচ এর পরিমাণ। তো এখানে দেখো, তাহলে এইচ আমরা এখানে হিসাব করব এমএসটি দিয়ে, মানে জলের এখানে ভর বলে দিয়েছে 100 গ্রাম। এস আপেক্ষিক তাপ জলের হচ্ছে 1 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এটা হচ্ছে মানে মনে রাখতে হয় আর কি, ঠিক আছে। আর হচ্ছে তোমার এটা হচ্ছে মানে সিজিএসে হচ্ছে ক্যালোরি পার গ্রাম, এখানেও দেখো গ্রাম আছে, যদি এসআই হতো তাহলে 4200 হতো, ঠিক আছে। আচ্ছা, আর টির মান কত না 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 10 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে দেওয়া আছে, এগুলো সব সিজিএসে। যদি এসআই হতো তখন আবার তাকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে কেলভিনে কনভার্ট করতে হতে পারতো। তো যাই হোক, এখানে হচ্ছে এইচের মান তাহলে এমএসটি 100 ইন্টু 1 ইন্টু টি মানে 10 মানে 1000 ক্যালোরি, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে না 1000 ক্যালোরি এইচের মান বেরিয়ে গেল। এবার এখানে বের করতে হবে কি ডাব্লিউ, তো ডাব্লিউ সমান জে ইন্টু এইচের মান আমরা পেয়ে গেছি, জে এর মান তো 4.2 জুল পার ক্যালোরি, তো জে সমান 4.2 বসে গেছে, তাহলে প্রয়োজনীয় কার্য কত 4200 হচ্ছে জুল, ঠিক আছে। তো এইভাবে এখানে অঙ্কগুলো হয়েছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা হচ্ছে বলো, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করব। তো এইখানে ডাব্লিউ সমান জে এইচ, এই সূত্রটাকে হচ্ছে কাজে লাগিয়ে এভাবে এখানে অঙ্কগুলো হয়েছে। 3টে অঙ্ক তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা এই জিনিসটা একটু মনে রাখবে। প্রয়োজনীয় তাপ যদি ডাইরেক্ট অঙ্কতে না থাকে তখন কিন্তু এইচ সমান এমএসটি, মানে বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু কতটা আমি টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাস করেছি, সেই 3টের গুণফল দ্বারাই কিন্তু প্রয়োজনীয় তাপটা আমরা ক্যালকুলেট করব। এইচ সমান এমএসটি, এম মানে বস্তুর ভর, মাস, আপেক্ষিক তাপ হচ্ছে স্পেসিফিক হিট, সেই জন্য এস বলেছে, আর টেম্পারেচার হচ্ছে টি, এমএসটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমাদের হচ্ছে লিন তাপ ছিল। তো লিন তাপ তোমরা অলরেডি ক্লাস 8-এ হচ্ছে কিছুটা পড়েছিলে, লিন তাপ কাকে বলে সবই ছিল ওখানে, কিছুটা নয় পুরোপুরি মোটামুটি ছিল। কঠিন থেকে যখন তরলে পরিণত হচ্ছে সেখানে লিন তাপ কীরকম মানে কাকে আমরা বলবো, তরল থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে সেক্ষেত্রে এক ধরনের লিন তাপ হয়। যাই হোক, তোমরা সেখানেও পড়েছিলে, এখানেও আছে। আমি আজকে পুরো তোমাদের লিন তাপ নিয়ে বেশ কিছুটাই আছে, একটু অঙ্কও আছে, পুরোটা আজকে বলতে পারবো না, জাস্ট একটু শুরু করছি, নেক্সট ভিডিওতে আবার কন্টিনিউ করব। তো লিন তাপ আমরা কাকে বলি, আমরা তাপ যখন পড়েছিলাম সেই সংজ্ঞাতেই পড়েছিলাম যে যখনই বস্তুর অবস্থার পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস হবে না, মানে ওই যে বাইরে থেকে যে তাপটা দেওয়া হচ্ছে সেটা তার অবস্থার পরিবর্তনে কাজে লেগে যাবে। তাহলে এখানে কাকে বলে বলতে বলেছে কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বাড়ে এবং উষ্ণতার এই পরিবর্তন আমরা কি করি থার্মোমিটার যন্ত্রে হচ্ছে মাপি। এই তাপকে বোধগম্য তাপ বা সেন্সিবল হিট বলে, এটা আমরা বুঝতে পারি আর কি, মানে ফিল করতে পারি। কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তনের সময় তাপ প্রয়োগ করলেও বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। যখন কঠিন পদার্থ তরলে পরিণত হয় তখন কি হয়, কঠিন থেকে তরল হচ্ছে, তখন কঠিন পদার্থ কি করবে তাপ শোষণ করে, কিন্তু থার্মোমিটারের সাহায্যে কি হয় তা বোঝা যায় না। এক্ষেত্রে যে তাপ শোষিত হয় তা কঠিনের উষ্ণতা বৃদ্ধি না করে তার অণুগুলোর কি হয় জ্যামিতিক সজ্জা হচ্ছে ভেঙে ফেলে। তো কঠিন বইটা আমি ভাঁজ করি, তাহলে কঠিন পদার্থকে তরলে পরিণত করে। এক্ষেত্রে কিন্তু আমরা কি হচ্ছে না টেম্পারেচারটা, মানে এই যে তাপ বাইরে থেকে দিচ্ছি বা তাপ নিষ্কাশন যাই হোক না কেন, আমরা কিন্তু সেটা থার্মোমিটারে ধরা পড়ছে না, আমরা সেটা ফিল করতে পারছি না, মানে আমাদের চোখে আসছে না। কেন না, সেই যে তাপটা আমরা যেটা দিচ্ছি বা ধরো নিষ্কাশন যখন হচ্ছে সেই তাপটা কি হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তনে কাজে লাগছে। অবস্থার পরিবর্তন বলতে আমি আগের ভিডিওতে বলেছিলাম কঠিন তরল গ্যাস পদার্থের যে 3টে অবস্থা হয় তার মধ্যে অণুগুলোর সজ্জার
জন্যই কঠিন তরল গ্যাসের হচ্ছে আমরা বিভিন্ন ভৌত ধর্মের মধ্যে পার্থক্য লক্ষ্য করি। কঠিনের ক্ষেত্রে কি হয়, অণুগুলো খুব শৃঙ্খলাবদ্ধভাবে নিজেদের মধ্যে আকর্ষণ বলও বেশি, তারা খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তরলের ক্ষেত্রে তুলনামূলক কম এই আকর্ষণ বল, আর গ্যাসের ক্ষেত্রে একেবারেই কম। তো যাই হোক, তো অণুগুলোর কি হয়, বাইরে থেকে যখন আমরা তাপ দিই তখন কি হয়, অণুগুলোর এই জ্যামিতিক যে সজ্জা সেটা কি হয়, ভেঙে যায়। মানে কঠিন থেকে তরলের ক্ষেত্রে বলা হচ্ছে, কঠিনের কি হচ্ছে, একটা জ্যামিতিক সজ্জা থাকে, কারণ তাদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয়, তাই তার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয়। তো কঠিন পদার্থকে যখন আমরা তরলে পরিণত করি, আচ্ছা, তখন কি হয়, জ্যামিতিক সজ্জাটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, এবং সরবরাহ করা তাপ কি হচ্ছে, অণুগুলোর স্থিতিশক্তি বৃদ্ধি করছে। তরল যখন জমে কঠিন হচ্ছে উল্টো, তখন এই স্থিতিশক্তি কি হয়, তাপ শক্তি রূপে মুক্ত হয়। ঠিক আছে, তরল পদার্থ জমে কঠিন হলে কিছু পরিমাণ তাপ বর্জিত হয়, তখন হচ্ছে থার্মোমিটারের সাহায্যে, যা থার্মোমিটারের সাহায্যে হচ্ছে বোঝা যায় না। তো মানে প্রথমে যখন উত্তপ্ত হলো তখন কঠিন থেকে তরলে পরিণত হলো, সজ্জা ভেঙে গেল। এই সজ্জা হচ্ছে ভেঙে যাওয়ার ফলে অণুগুলোর স্থিতিশক্তি আবার কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এই স্থিতিশক্তিটাই আবার যখন পরে তরল থেকে কঠিন হবে, তখন এই স্থিতিশক্তি কি হচ্ছে, তাপ শক্তি রূপে মুক্ত হচ্ছে। মানে তখন ওই যে তাপ নিষ্কাশন যে ব্যাপারটা, ঠান্ডা হয়ে যাচ্ছে বলি না, যে তরল থেকে হচ্ছে কঠিন, মানে যেটাকে আমরা কি বলি, কঠিনীভবন বলি। ধরো বরফ, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে তুমি একটু তাপ দিলে সেটা কি হলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরলই পরিণত হলো। ঠিক উল্টোটা যখন করা হবে, যখন তাপ নিষ্কাশন করা হবে, তাপ বের করা হবে, তখন কি হবে, সে আবার জমে গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতারই বরফে পরিণত হবে। তো এই তাপটা তখন কি হয়, সে বাইরে হচ্ছে নিষ্কাশন করে বা বাইরে বর্জিত হয়, কিন্তু থার্মোমিটারের সাহায্যে আমরা বুঝতে পারি না, কারণ অবস্থার পরিবর্তন হচ্ছে, তাই জন্য কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে ওটাই উদাহরণ দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা এক টুকরো বরফে তাপ দিলে সেটা গলে জলে পরিণত হবে এবং উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকা জল থেকে তাপ বের করে নিলে জল বরফে পরিণত হবে এবং উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। একই রকমভাবে দেখো, তরল যখন আবার গ্যাসে পরিণত হচ্ছে, মানে তরল পদার্থে তাপ প্রয়োগ করে একটা নির্দিষ্ট উষ্ণতায় ওই তরলটিকে তাপ গ্রহণ করে কি হয়, বাষ্পে পরিণত করা হয়, তখনও কিন্তু উষ্ণতা পরিবর্তন অপরিবর্তিত থাকে বা উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, যেটাকে আমরা বাষ্পায়ন বলি। তোমরা বাষ্পায়ন কাকে বলে সেটাও কিন্তু ক্লাস 8-এ পড়েছো। আবার বাষ্প থেকে তাপ বের করে নিলে সেটা তরলে পরিণত হয় এবং উষ্ণতা একই থাকে। এর থেকে বোঝা গেল যে পদার্থের অবস্থান্তর, মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এই ঘটলে কিছু পরিমাণ তাপ শোষিত বা বর্জিত হয়, যার কোনো বাহ্যিক প্রকাশ কিন্তু ঘটে না, মানে বাইরে থেকে আমরা কিন্তু বুঝতে পারি না। তো এই যে তাপ, এটাকেই আমরা হচ্ছে লীন তাপ বলবো, কারণ এই তাপ পদার্থে লীন হয়ে থাকে, হিডেন। ঠিক আছে, লীন কথার হচ্ছে অর্থ হচ্ছে হিডেন বা লুকিয়ে থাকা, তাই জন্যেই এই অবস্থার পরিবর্তনের সময় যে তাপটা হচ্ছে শোষিত হচ্ছে বা ধরো বর্জিত হচ্ছে, সেই তাপটাকেই আমরা লীন তাপ বলি। পদার্থের উচ্চ অবস্থান্তরের ক্ষেত্রে, মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, যে লীন তাপ গৃহীত হয়, নিম্ন অবস্থান্তরের ক্ষেত্রে, মানে বাষ্প থেকে তরল আর তরল থেকে কঠিন, সেই লীন তাপ কী হবে, বর্জিত হবে। ঠিক আছে, এবার দেখো আপেক্ষিক লীন তাপ বলতে আমরা কি বুঝি। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট উষ্ণতায় একক ভরের কোনো পদার্থের যদি আমরা অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, তাকে ওই উষ্ণতায় ওই পদার্থের আমরা অবস্থার পরিবর্তনের হচ্ছে আপেক্ষিক লীন তাপ বলবো। ঠিক আছে, যাই হোক, আমি একটা প্রাথমিক অভিজ্ঞতা দিয়ে রাখলাম। পরের ভিডিওতে আমি আপেক্ষিক লীন তাপ কাকে বলে বা বিভিন্ন অবস্থার পরিবর্তনের হচ্ছে লীন তাপ জিনিসটা কি সেটা কন্টিনিউ করব।